এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন প্রবীর মজুমদারের কাহিনী, রাইটার্স ব্লক। আমরা যা দেখি তা অনেক সময় সত্যি হয় না। এর কারণ আমাদের চোখের ভুল সব সময় নয়। মাঝে মাঝে আমাদের মনের অন্ধকার আমাদের চোখের সামনে পর্দা টেনে দেয়, ফুটিয়ে তোলে অন্য কোনো দৃশ্য। কোনটা সত্যি, কোনটা মিথ্যে আর কোনটা সাজানো, এই সমস্তটা বোঝার কোনো উপায় আমাদের কাছে নেই। কারণ নিজেদের বৃত্তের বাইরে গিয়ে চিন্তা ভাবনা করতে পারি না আমরা। আমাদের কাছে সবই আসলে গল্প। কেবল কিছু কিছু গল্পের চরিত্র হয়ে উঠতে ভয় লাগে আমাদের। আজ এমনই এক গল্প আপনাদের জন্য। শুনতে থাকুন প্রবীর মজুমদারের কাহিনী, রাইটার্স ব্লক। না, মাথায় কিচ্ছু আসছে না। ফাঁকা ড্রামের মতো মনে হচ্ছে মাথাটাকে। একেই বলে রাইটার্স ব্লক। সব লেখকদেরই কোনো না কোনো সময় এটা হয়। এমন হলে কিছুতেই গল্পের প্লট মাথায় আসে না। বেশ কিছু পত্রিকার শারদ সংখ্যার জন্য গল্প লেখার বায়না নিয়েছি, অথচ এই সময় এই বিপত্তি। এমন বিপত্তির সম্মুখীন আগে যে হয়নি তা না, তবে এইরকম বন্ধ অবস্থা এত দীর্ঘমেয়াদী হয়নি। জানি ব্লক খুলে যাবে, প্লট আসবে, তারপর সেই প্লট বিস্তার লাভ করবে। হয়তো বিস্তার লাভ করার সময় সেই প্লটই আরো বেশ কিছু গল্পের জন্ম দেবে। তাই মনের উপর অযথা চাপ দিতাম না। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সামনে লেখার খাতা, একটা শব্দও আজ লিখতে পারিনি। অগত্যা খাতা বন্ধ করে ল্যাপটপ অন করলাম। মেইল চেক করা দরকার। না, কোনো মেইল আসেনি। কথাতে বলে নেই কাজ তাই খই ভাজ। অগত্যা ইমেলের স্প্যাম ফোল্ডার খুললাম। স্প্যাম ফোল্ডার খুললে নিজেকে ভিআইপি বলে সন্দেহ হয়। আজও তার অন্যথা হলো না। উফ, আমার কি সৌভাগ্য! বাবা, আমার ইমেল আইডি কোন এক কোম্পানির লটারিতে 10 লাখ টাকা জিতেছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড নাম্বার জানালেই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে। শুধুমাত্র একটাই সমস্যা, টাকাটা বাগাতে গেলে এককালীন $35 দিয়ে ওদের সদস্য হতে হবে। অন্য মেইলগুলো কম লোভনীয় নয়। বেশ কয়েকটা জীবন বীমা কোম্পানি সস্তায় আমার জীবনের দাম ঠিক করে দিয়েছে। খান পাঁচেক ব্যাংক আমাকে সহজ কিস্তিতে ঋণ দিতে চাইছে। আবার কয়েকজন ভিডিও চ্যাটিং এর জন্য প্রস্তাবও পাঠিয়েছে। ব্যাস, আর কি চাই? জানি এই ধরনের প্রলোভনে অনেকেই পা দিয়ে প্রতারিত হয়। সুতরাং স্প্যাম ডিলিট করতে লাগলাম। চোখ কান বুঝে স্প্যাম ফোল্ডারে সব ইমেল সিলেক্ট করে ডিলিট করে দেওয়া অনেক সময় বুদ্ধিমানের কাজ হয় না। মাঝে মাঝে দরকারি ইমেল স্প্যাম ফোল্ডারে চলে আসতে পারে। স্প্যাম ডিলিট করতে করতে একটা ইমেইলে এসে আটকে গেলাম। হ্যারিস নামে একটা লোক তার বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আগেকার দিনে ঠগিরা বাড়িতে পথিকদের নিমন্ত্রণ করে নিয়ে আসত। তারপর রাতে সেই অভ্যাগতকে খুন করে তার যথা সর্বস্ব লুট করে লাশ মাটিতে পুঁতে দিত। আমাকে এক অপরিচিত লোক তার বাড়িতে আমন্ত্রণ করছে। আধুনিক ঠগিদের নতুন ফন্দি নয় তো? ইমেলটা ডিলিট করতে গিয়েও থমকে গেলাম। আবার পড়লাম। ঠিকানা বলছে বারাসাতের কোনো একটা জায়গা। সে নাকি আমার পুরনো বন্ধু। ছোট্ট চিঠি, রোমান ফন্টে বাংলা লেখা। হঠাৎ নিজের ওপরেই হাসি পেল। হ্যারিস নয়, হরিশ। পড়বার ভুলে পরিচিত মানুষটা কেমন রহস্যময় হয়ে উঠেছিল। না, গল্প খুঁজতে খুঁজতে মাথাটাই গেছে। সাধারণ কিছুর মধ্যেও রহস্য কিংবা অপরাধের আভাস পাচ্ছি। এটা মোটেই মানসিক সুস্থতার লক্ষণ নয়। কিছুদিন বিশ্রাম নেওয়া দরকার। আচ্ছা, হরিশের আমন্ত্রণ গ্রহণ করলে কেমন হয়? পুরনো বন্ধুর সঙ্গে মোলাকাতও হয়, আবার একটু হাওয়া বদলও হয়।
চাই কি নতুন পরিবেশে একটা গল্পের প্লটও মাথায় এসে যেতে পারে। হরিশের সঙ্গে দীর্ঘকাল যাবৎ কোনো যোগাযোগ নেই। যতদূর মনে পড়ছে কলেজ ছাড়ার পর আর দেখা সাক্ষাৎ হয়নি। শুনেছিলাম গবেষণা করতেও জার্মানি গেছে, সেখানে এক জার্মান মেয়েকে বিয়েও করেছে। মেয়েটা ওর সহকারী গবেষক হিসেবেই কাজ করতেও, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। এছাড়া আর কোনো সংবাদ পাইনি। এতদিন পর পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের সুযোগ যখন এসেছে তখন তা এড়ানো উচিত নয়। সামাজিকতা বলতেও তো একটা জিনিস আছে। অগত্যা আমি যাচ্ছি বলে হরিশকে ইমেইল করে দিলাম। হরিশের বাড়ি বারাসাত স্টেশন থেকে বেশি দূরে নয়। চলো বর্মন ভিলায় যাব বলতেই রিক্সাওয়ালা বলল, বর্মন ভিলা? মানে ওই সাপ ব্যাঙের ডাক্তারের বাড়ি তো? যাব। বলে কি? হরিশ এখানে শেষকালে সাপ ব্যাঙের ডাক্তার নামে পরিচিত? তোমরা হরিশকে সাপ ব্যাঙের ডাক্তার বলো কেন বলো তো? ওই ডাক্তার জঙ্গলে জঙ্গলে ঘুরে সাপ ব্যাঙ ধরে বেড়ায়, আবার মোটা টাকায় ওসব কেনেও। সেই জন্যই এই নামটা এখানে চাউর হয়ে গেছে আর কি। আসুন, উঠে আসুন। রিক্সাওয়ালার সাথে গল্প করতে করতে হরিশের বিরাট বিশাল ফটকের সামনে এসে পৌঁছালাম। ফটক বন্ধ। রিক্সার ভাড়া মিটিয়ে ফটকে ঠেলা দিলাম, খুলল না। অপ্রস্তুত হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘটে বুদ্ধি এলো। মোবাইল ফোন বের করে হরিশকে ফোন করলাম। হরিশ বলল, একটু দাঁড়া, আমার সহকারী ভিনসেন্ট দরজা খুলে দেবে। ওকে সব বোঝানোই আছে, অতিথি সৎকারের সব ব্যবস্থাই ও করবে। বিশেষ কাজে একটু আমি এই মুহূর্তে ব্যস্ত আছি, তুই খাওয়া দাওয়া করে রেস্ট নে। এই কাজটা হয়ে গেলেই তোর সঙ্গে দেখা করব। একটুক্ষণ পরই ফটক খুলে এক দৈত্যাকার নিগ্রো ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, Are you Mr. Da? মাথা নেড়ে সম্মতি জানাতেই লোকটা বলল, Welcome, sir. I am Vincent, assistant of Dr. Harry Sen. Come in, please. আম জামরুল পেয়ারা গাছের বাগানের মধ্যে দিয়ে নুড়ি বিছানো লম্বা লন পেরিয়ে অন্তত 200 বছরের প্রাচীন একটা বাড়ির সামনে পৌঁছালাম। হরিশের পৈতৃক বাড়ি এটা। সম্প্রতি বাড়িটা সংস্কার করা হয়েছে। হরিশের সহকারী ভিনসেন্ট আমাকে দোতলার একটা ঘরে পৌঁছে দিল। এটা গেস্ট রুম, অ্যাটাচড বাথরুমও রয়েছে। স্নান করে টানা ঘুম লাগাবো। সময় রয়েছে অঢেল। এই সময় ঘুমিয়ে নিলে ট্রেন জার্নির ক্লান্তি লাঘব হবে। এই মুহূর্তে আমার পক্ষে দরকার প্রপার রেস্ট। আমি কাল বিলম্ব না করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ভিনসেন্ট টিভি চালিয়ে সোফা সেটের সামনে রাখা টি টেবিলে রিমোট কন্ট্রোল রেখে চলে গেল। অ্যানিমাল প্ল্যানেট চ্যানেলে ভাল্লুকের বিষয়ে তথ্যচিত্র চলছে। বাথরুম থেকে ফিরে এসে পরিষ্কার পোশাক পরে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই দরজা নক করে ভিনসেন্ট ঘরে ঢুকবার অনুমতি চাইল। লোকটা শিষ্টাচার আছে বলতে হবে। একটা ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকলো ভিনসেন্ট। হট কফি, তার সঙ্গে স্ন্যাক্স। সামান্য জলযোগে মন ভরল বটে, তবে পেট ভরল না। বসে বসে টিভি দেখলাম খানিকক্ষণ পায়চারি করলাম। সময় যেন কাটতেই চায় না। বিরক্ত হয়ে জানলার ধারে দাঁড়ালাম। এটা দোতলা। বাড়ির পেছনের দিকটা এখান থেকে দেখা যায়। এদিকে আগাছার জঙ্গল। কয়েকটা আম গাছ রয়েছে জানলার থেকে কয়েক ফুট দূরে। একটা ডাল জানলার এত কাছাকাছি এসে গেছে যে আশঙ্কা হয় অবাঞ্ছিত কেউ জানলার গড়াত কেটে ভেতরে না হানা দেয়। একটা পানা পুকুর, শ্যাওলা ঢাকা একটা ভাঙা সিঁড়ি উঁকি মারছে। এই সিঁড়িতে, এই পুকুরের জলের তরঙ্গে তরঙ্গে না জানি কত গল্প লিপিবদ্ধ হয়েছে বিগত কয়েক শতাব্দী ধরে। তার কিছু গল্প যদি জানতে পারতাম তাহলে রাইটার্স ব্লকের যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। রবীন্দ্রনাথের খোদিত পাষাণ গল্পটা মনে পড়ে গেল। এইরকম এক অট্টালিকায় রাতের মায়ায় কথকের চোখের সামনে হারানো ইতিহাস মূর্ত হতো। অনেকটা স্বপ্নের মতো, আবার ঠিক যেন স্বপ্নও নয়। আজ রাতেই যদি এই প্রাচীন অট্টালিকার মুছে যাওয়া অলিখিত ইতিহাস আমার স্বপ্নে এসে ধরা দেয়, কেমন হয় তাহলে?
কিন্তু বাস্তবে কি তা সম্ভব? মনে তো হয় না। যদ্দূর জানি অবচেতন মনের কল্পনা, অতৃপ্ত বাসনা এসবই স্বপ্ন হয়ে দেখা দেয়। সেই সব স্বপ্ন অনেক সময় গল্পের জন্মও দেয়। বিসর্জন নাটকের প্রেরণা রবীন্দ্রনাথ পেয়েছিলেন একটা স্বপ্ন থেকে। স্বপ্ন দেখে গল্প লেখার অভিজ্ঞতা আমার নিজেরও হয়েছে। সেরকম একটা মিরাকল যদি হয় তাহলে এবারের মতো পড়তে যাই। গল্প দেব বলে যেসব প্রকাশকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছি, গল্প না দিতে পারলে তাদের থেকে বিব্রত অবস্থায় পড়তে হবে। কথা দিয়ে কথা রাখতে না পারলে লেখক হিসেবে আমার কেরিয়ার যে ক্ষতিগ্রস্ত হবে তা তো বলাই বাহুল্য। May I come in, sir? ভিনসেন্টের গলা শোনা গেল। আমার সম্মতি পেয়ে ভিনসেন্ট দরজা ঠেলে ঘরে ঢুকল। এবার লাঞ্চ নিয়ে এসেছে সে। লাঞ্চে এলো ডাল, সবজি আর রুই মাছের ঝোল। ভিনসেন্ট জিজ্ঞেস করলো আমি রেড মিট খাই কিনা। ডান হাতের ব্যাপারে আমার সূচিবায়ুগ্রস্ততা নেই, সুতরাং জানিয়ে দিলাম চিকেন মাটন যাই হোক আমি তাতেই রাজি। খাসা একটা ঘুম হলো। ঘুম ভাঙল 4:30 নাগাদ। দেখি একদম ঘেমে গেছি। ফ্যান ঘুরছে না। পাওয়ার কাট হয়েছে কি? এই গরমের সময় যদি একটু ফ্যানের হাওয়া না পাওয়া যায় তাহলেই চিত্তির। যাই হোক, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু একটা ভাবনা আমাকে অস্থির করে তুলল। কিছুটা বিরক্তও যে হলাম না তা নয়। হরিশের সঙ্গে আমার এখনো দেখা হয়নি। ও কি এমন কাজে ব্যস্ত যে ডেকে এনেও আমার সঙ্গে দেখা করার সময় পাচ্ছে না? হরিশের ব্যবহারটা আমার ঠিক মনোপুত হলো না। ইভিনিং ওয়াকের অভ্যাস আছে আমার। বাড়ির কাছের পার্কে রোজ কিছুক্ষণ পায়চারি করে হাওয়া খেতে না পারলে আমার শরীর ও মন কোনোটাই ঠিক ভালো থাকে না। এই মুহূর্তে অন্তত ছাদে গিয়ে চারদিকে দৃশ্য দেখতে পারলেও একঘেয়ে ভাবটা কাটবে। অগত্যা ঘর থেকে বেরিয়ে এলাম। লম্বা একটা প্যাসেজ। আগেই দেখেছিলাম এই প্যাসেজ পেরিয়ে ছাদে ওঠার সিঁড়ি। প্যাসেজের পাশের ঘরটার দরজা খোলা। সেখান দিয়ে হালকা একটু আলো এসে পড়েছে প্যাসেজের মেঝের ওপর। ভিনসেন্ট বলেছিল ওই ঘরটা হরিশের ল্যাবরেটরি। হঠাৎ একটা শব্দ পেলাম। মনে হলো কাঁচ ভাঙার শব্দ। তারপরই যে শব্দটা ছুটে এলো তাকে গর্জন ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু কিসের গর্জন? এরপরই মনে হলো কিছু যেন আছড়ে পড়ছে মেঝের উপর। সেই চিৎকার ছাপিয়ে আবার এক গর্জন, আর তারপরই ধূপধাপ করে ক্রমবর্ধমান আওয়াজ ভেসে আসতে লাগলো। ল্যাবরেটরির খোলা দরজা দিয়ে বেরিয়ে আসছে কালো লোমশ এক প্রমাণ আয়তনের ভালুক। ভাল্লুকটা আমাকে সামনে দেখে আবার একটা হুঙ্কার ছাড়ল। প্রবল গতিতে ছুটে এলো আমার দিকে। আতঙ্কে বিহ্বল হয়ে পড়েছিলাম, অথবা গোটা ঘটনা এতই দ্রুত ঘটল যে পেছন ফিরে দৌড় দেবার কথা মনেও এলো না। প্রাণীটা আমার উপর ঝাঁপিয়ে পড়বার পূর্ব মুহূর্তে হঠাৎ সম্বিত ফিরে পেলাম। নিয়মিত শরীরচর্চা করি, তাই প্রতিবর্ত ক্রিয়ায় সাড়া দিয়ে প্রাণীটাকে পাশ কাটিয়ে নিজেকে কোনো মতে রক্ষা করতে পারলাম। প্রাণীটা বিফল হয়ে আরো ক্রুদ্ধ হয়ে আমার দিকে ছুটে এলো। ঠিক তখনই দুম করে একটা শব্দ হলো, আর ভালুক বাবাজি ছটফট করতে করতে নেতিয়ে পড়ল। তাকিয়ে দেখি খানিকটা দূরে ট্র্যাঙ্কুইলাইজার গান হাতে হরিশ দাঁড়িয়ে আছে। মোক্ষম সময়ে ঘুম পাড়ানি গুলি করে ভালুকটাকে যদি বিকল করা না যেত তাহলে আমার অবস্থা যে কি হতো তা ভাবলেও শিউরে উঠছি। দীর্ঘদিন বাদে হরিশের সঙ্গে মোলাকাত হলো, তাও এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে। গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে হরিশ বলল, কিছু মনে করিস না, আমার বাড়িতে এসে তোকে বিপদে পড়তে হলো। এর জন্য আমার আফসোসের শেষ নেই। বোধহয় তোকে এই বিপজ্জনক পরিবেশে ডেকে আনাই আমার উচিত হয়নি। কি যে বলিস, এ একটা নতুন অভিজ্ঞতা। অভিজ্ঞতা বেছেই তো খাই। চিন্তা করিস না, আমার গায়ে সামান্য আঁচড়ও লাগেনি। কিন্তু খুব বড় একটা ভাড়া কাটলো তোর। সে তো বটেই, আর একটু হলেই ভালুকের পেটে যেতে হতো আমাকে। কিন্তু এরকম একটা বুনো জানোয়ার তোর বাড়িতে কেন?
ব্যবচ্ছেদ করবি নাকি? সাপ ব্যাঙের ডাক্তার হয়ে স্বাদ মেটেনি, এখন ভালুকের ডাক্তার হতে চাইছিস? কথাগুলো বললাম খানিকটা মশকরার ছলে, তবে সেই রঙের মধ্যে যে খানিকটা ব্যঙ্গ ছিল না তা নয়। কারণ একটুক্ষণ আগে যে বিপদের মধ্যে পড়েছিলাম তাকে নতুন অভিজ্ঞতা বলে স্বাগত জানালেও হরিশকে আমি মন থেকে ক্ষমা করতে পারিনি। ওর কি আগে থেকে আমাকে সাবধান করা উচিত ছিল না? আমার কথায় হরিশ যে খুশি হলো না তা তার মুখ দেখেই বোঝা গেল। তার মুখের অভিব্যক্তিতে কিছুটা যেন বিরক্তি মিশে গেল আমার কথা শুনে। বুঝলাম আমি আর আগের হরিশকে পাবো না। আগে হরিশ হাসি খুশি ও প্রাণোচ্ছল ছিল। ও যদি আগের মতো থাকতো তাহলে আমার পরিহাসকে হয়তো হেসেই উড়িয়ে দিত, কিন্তু এখন তার মুখ ভয়ানক রকম গম্ভীর। আমার ভীষণ খটকা লাগলো। এই কয় বছরের মধ্যে কি এমন হলো যে ও এমন অন্তর্মুখী হয়ে পড়েছে? হরিশ গম্ভীর মুখে ভিনসেন্টকে আমার অজ্ঞাত কোনো ভাষায় কি সব বলল। কি বলল তা বুঝলাম না বটে, তবে আমার ধারণা ভিনসেন্টকে হরিশ বকুনি দিল, আর তাতে ভিনসেন্টের কালো মুখখানা হয়ে গেল পাথরের মতো থমথমে। অচেতন ভালুকটাকে সে টেনে টেনে ল্যাবরেটরির দিকে নিয়ে গেল অবশেষে। আচ্ছা, তোকে লোকে সাপ ব্যাঙের ডাক্তার বলে কেন বলতো? মূর্খ লোকেরাই ওটা বলে। আমার আমার ভাগ্যটাই খারাপ। যাই করতে যাই তাতেই কোনো না কোনো বাধা এসে পড়ে। আমার প্রতিভার কেউ কদর করল না। হরিশের বাবুর্চি আহামরি কিছু রান্না না করতে পারলেও একেবারেই তা অখাদ্য নয়। সেদিন রাতে মুরগির মাংস আর রুটি দিয়ে ডিনার করতে করতে হরিশকে জিজ্ঞেস করলাম, আরে তুই পাকাপাকি ভাবেই দেশে এলি নাকি আবার জার্মানিতে ফিরবি? আচ্ছা, আমাকে দেখে তোর কি মনে হয়? আমি জানি তুই বড় মাপের এক বৈজ্ঞানিক। ভুল ভুল, আমি একটা ব্যর্থ বৈজ্ঞানিক। ব্যর্থ। শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। বুঝতে পারলাম হরিশের মানসিক স্বাস্থ্য মোটেই ভালো নেই। হতাশা বোধে ভুগছে সে। নিজেকে সামলে নেবার পর হরিশ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমিও সফল হতে পারতাম, কিন্তু আমাকে সফল হতে দিল না। কে দিল না? আমার ভাগ্য। আমার ভাগ্য। তবে ভুলটা আমারই, বুঝলি। একটা জার্মান মেডিসিন সংস্থায় রিসার্চ ফেলো হিসেবে চাকরি করতাম। আমার গবেষণার বিষয় ছিল কিভাবে অল্প ঘুমিয়ে বেশি ঘুমের মতো ফল পাওয়া যায়। সুস্থ স্বাভাবিক একটা মানুষ যদি দিনের 3 ভাগের 1 ভাগ সময় অর্থাৎ 8 ঘন্টা ঘুমোয়, আর যদি লোকটা 72 বছর বাঁচে, তাহলে জীবনের 24টা বছরই তার ঘুমিয়ে কাটবে। অর্থাৎ জীবনের একটা বড় অংশই নষ্ট। যথার্থ। ঘুমালেই সময় নষ্ট, কাজকর্ম শিখে। কিন্তু না ঘুমলেও তো চলে না। মাথাটা কেমন ঝিমঝিম করে। এখন ধর, যদি ঘুমের সময়টাকে 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় নামিয়ে আনা যায়, তাহলে সেই লোকটা 21 বছর অতিরিক্ত সময় পাবে। তাতে সে অনেক বেশি কাজ করতে পারবে। কি গবেষণার বিষয়টা দারুণ, তাই না? গবেষণার কাজও শেষ হয়ে গিয়েছিল, শুধু গবেষণাপত্র জমা দেওয়া বাকি। এমন সময় একদিন দেখি আমার দেরাজ থেকে গবেষণাপত্র উধাও। পুলিশ কোনো কুল কিনারা করতে পারল না। শাস্তি হিসেবে আমাদের সংস্থা আমাকে স্যাক করলো। সংস্থা আমার বিরুদ্ধে অভিযোগ করলো আমি নিজেই নাকি গবেষণাপত্র অন্য কোনো সংস্থার কাছে বেচে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলো না, তবে কলঙ্ক একবার লাগলে সহজে মোছা যায় না। জার্মানিতে অন্য কোনো সংস্থায় আমার চাকরি জুটল না। অবশেষে নিজের দেশেই ফিরে আসতে হলো। টাকা পয়সা ভালোই জমানো ছিল, বিভিন্ন কোম্পানির শেয়ারও ছিল। নতুন করে আবার এখানে গবেষণার কাজে লেগে পড়লাম। অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা করেই বসলাম এবার। তোর মিসেসকে তো দেখছি না, সে কেমন আছে? হরিশ প্রশ্নটা শুনে কেমন যেন আনমনা হয়ে গেল। কিছুক্ষণ নীরবতার পর মুখ খুলল সে। থাক না, পুরনো কথা তুলে আর কি হবে। দ্যাটস আ ক্লোজ চ্যাপ্টার। আবার খটকা লাগলো আমার। হরিশ তার স্ত্রীকে ক্লোজড চ্যাপ্টার বলছে কেন?
ওর স্ত্রী যে ওর সঙ্গে থাকে না তা বুঝতেই পারছি, কিন্তু কারণটা কি? বিয়ে কি ভেঙে গেছে, নাকি হরিশের স্ত্রী আর বেঁচেই নেই? এইসব প্রশ্ন করে হরিশকে বিরক্ত করতেও মন চাইছে না, আবার প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত শান্তিও পাব না। স্বাভাবিকভাবেই আমার অস্বস্তি ভাবটা বাড়তে লাগলো। খাওয়া দাওয়ার পর হরিশ আমাকে তার ল্যাবরেটরি ঘুরে দেখালো। তখনই জানতে পারলাম হরিশকে সাপ ব্যাঙের ডাক্তার কেন বলা হয়। একটা বড় খাঁচার মধ্যে এখন ভালুকটা ঘুমাচ্ছে। ল্যাবরেটরির মধ্যে একটা বড় কাঁচের বাক্স রাখা ছিল, সেটা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। হরিশ জানালো এই বাক্সটার মধ্যেই ভালুকটাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। কাঁচের বাক্সটায় ভালুকটাকে রেখে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি রাখা হয়েছিল। কিন্তু আজ বাড়িতে একটা শর্ট সার্কিট হয়, মেইন সুইচে আগুন জ্বলে গিয়েছিল, ফলে কাঁচের বাক্সের মধ্যে তাপমাত্রা বেড়ে যায়, আর তাতেই ঘটে বিপত্তি। ভালুকটা ঘুম থেকে উঠে বাক্স ভেঙে বেরিয়ে আসে। তুই নিশ্চয়ই জানিস 4 প্রজাতির ভালুক শীত ঘুম দেয়: আমেরিকান ব্ল্যাক বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার আর পোলার বিয়ার। এদের শীত ঘুম সঠিক অর্থে হাইবারনেশন নয়। ঠান্ডার সময় এদের বডি টেম্পারেচার খুব একটা কমে না, যে কোনো সময়ই এরা শীত ঘুম থেকে উঠে পড়তে পারে। অ্যাকচুয়ালি শীতের সময়টা এরা ঘুমিয়েই কাটায়, খাওয়া দাওয়ার দরকার পড়ে না। শরীরে যে চর্বি জমা থাকে সেই চর্বি ভেঙেই তখন বেঁচে থাকার শক্তি পায় ওরা। হার্টবিট রেট কমে যায়, ফলে শক্তি খরচও কমে। ভালুকের হার্টবিট রেট মিনিটে 40 থেকে 50। শীত ঘুমের সময় সেই রেট কমে দাঁড়ায় 8 বারের মতো। এইভাবে এরা টানা 100 দিনও ঘুমিয়ে থাকতে পারে। ভালুকের মতো মানুষও ম্যামেল, উষ্ণ রক্তের প্রাণী, অথচ মানুষ এরকম পারে না। আচ্ছা, মানুষের শীত ঘুম দেওয়ার দরকারটাই বা কি? মানে কোনো প্রয়োজন তো নেই। হাইবারনেশন একটা ক্ষমতা। পাখির ওড়া দেখে মানুষও উঠতে চাইলো, তৈরি হলো এরোপ্লেন। তাহলে শীত ঘুম শিখলে ক্ষতি কি? প্রতিকূল পরিবেশ, খাবারের অভাব, ঘুমিয়ে পড়লেই হলো, ব্যাস। মাসের পর মাস কাটিয়ে দাও নির্ভাবনায়। আচ্ছা, তুই কি এখন শীত ঘুম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিস? হাইবারনেশন ইজ হাইবারনেশন। ওটার প্রতিশব্দ পারফেক্টলি শীত ঘুম নয়, তবে ব্যাপারটা শীতকালে হয় বলে শীত ঘুম বলা হয়। সাপ ব্যাঙ এইসব ঠান্ডা রক্তের প্রাণীরা শীতকালটা ঘুমিয়ে কাটায় তা জানি, তবে যতই প্রতিকূল পরিবেশ হোক মানুষের শীত ঘুমের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রতিকূল পরিবেশে সার্ভাইভ করার চেষ্টার ফলেই তো মানব সভ্যতার অগ্রগতি হয়েছে। কেন শীত ঘুম সার্ভাইভ কৌশল নয়? অনেক প্রাণীর এটাই একমাত্র সার্ভাইভ করার কৌশল। এমনই কৌশল যার প্রভাবে দীর্ঘদিনের অনাহারেও দিব্যি টিকে থাকা যায়। এই তো মাদাগাস্কারের মোটা লেজ ডোয়ার্ফ লেমুরের কথাই ধর। ওখানে জুন জুলাই মাসে উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমাদের কাছে এই আবহাওয়া গরম, কিন্তু লেমুরদের কাছে ওটাই দুঃসহ ঠান্ডা। এই সময় লেমুররা গাছে আশ্রয় নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় 7 মাস কাটিয়ে দেয়। নভেম্বরে বৃষ্টি শুরু হয়, খাদ্য সংকট কাটে, সেই সময় লেমুরদের ঘুম ভাঙে। এই 7 মাস বেঁচে থাকার জন্য শক্তি কোথা থেকে পায়? লেজে জমানো চর্বি থেকে। চর্বি ক্ষয় হয় বলে ঘুমের শেষে ওদের শরীরের অর্ধেক ওজনই কমে যায়। কোল্ড ব্লাডেড প্রাণীদের ক্ষেত্রে কি হয়? হাইবারনেশনের সময় ওদের মেটাবলিক রেট কমে যায়, হার্টবিট কমে যায়, শক্তি খরচও হয় মিনিমাম। তাকের উপর সাজানো রয়েছে বেশ কয়েকটা কাঁচের জার, জারের মধ্যে রাখা আছে নানান ধরনের সাপ। কোনোটায় আবার রাখা আছে ব্যাঙ, কোনোটায় রাখা অন্য কোনো প্রাণী। সব জারগুলোই ছিদ্র বিশিষ্ট মুখ দিয়ে আটকানো। এই প্রাণীগুলোর প্রত্যেকটাই অন্তত টানা 2 বছর ধরে ঘুমোবে। বলিস কি, 2 বছর না খেয়ে থাকবে? আমার তৈরি একটা কেমিক্যাল ওদের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছিস ওদের কোনো ঠান্ডা জায়গাতে রাখা হয়নি, তবুও ওরা ঘুমোচ্ছে। তার মানে শীতল রক্তের প্রাণীদের ক্ষেত্রে আমার গবেষণা সফল। এখন উষ্ণ রক্তের প্রাণীদের হাইবারনেশনে পাঠানোর চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। ব্যর্থতার একটা নমুনা তো নিজের চোখেই দেখলি। আমার ওষুধ ঠিকঠাক কাজ করলে গরম পরিবেশেও ভালুকটার ঘুম ভাঙতো না। সেদিন রাতে বিছানায় শুয়ে সহজে ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলাম। নানা রকমের পরস্পর বিরোধী চিন্তার উদয় হতে লাগলো। হরিশকেও মনে হতে লাগলো রীতিমতো রহস্যময়। ঘুম নিয়ে গবেষণা করছে লোকটা।
দীর্ঘদিন ধরে ঘুম পাড়িয়ে রাখার উপায় ও করায়ত্ত করতে চাইছে, কিন্তু কেন? উদ্দেশ্য কি লোকটা? ইমেল পাঠিয়ে আমাকেই বা কেন ডেকে এনেছে সে কথাও পরিষ্কার করে বলেনি। পুরনো বন্ধুর সঙ্গ পাওয়াই কি একমাত্র উদ্দেশ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অভিসন্ধি? এই সমস্ত ভাবতে ভাবতে একটু তন্দ্রা এসে গিয়েছিল। আমার ঘুম খুবই পাতলা, তার উপর দুপুরে ভালো করে ঘুমিয়েছিলাম। হঠাৎ ক্যাচ করে একটা শব্দ শুনে তন্দ্রা ভাবটা কেটে গেল। মনে হলো কেউ দরজা খুলছে। বেড সুইচ টিপে আলো জ্বালাবার চেষ্টা করলাম, কিন্তু চলল না। আবার পাওয়ার ফেলিওর নাকি? কে? কোনো জবাব এলো না। আগন্তুক অতি সাবধানে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। মোমবাতির মৃদু আলোয় বোঝা গেল আগন্তুক এক মহিলা। আমার খাটের কাছে এসে যখন সে থামল, মোমবাতির আলোয় ভদ্রমহিলার মুখ আমি চিনতে পারলাম। বৈঠকখানায় হরিশের সঙ্গে এই মহিলারই জয়েন্ট ফটো রয়েছে। ইনি হরিশের স্ত্রী মার্টিনা। কি ব্যাপার এত রাতে আপনি? মার্টিনা নিজের ঠোঁটে তর্জনী রেখে শব্দ করে আমাকে চুপ করতে ইশারা করল। তারপর আমার কাছে এসে ভাঙা ভাঙা বাংলায় ফিস ফিস করে বলল, বাঁচতে চাইলে পালান। আপনি জানেন না কি বিপদ অপেক্ষা করে আছে আপনার জন্যে। এখনো সময় আছে, পালান। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি আপনি জানেন না আপনার বন্ধু পাগল হয়ে গেছে। ওর পাগলামিতে আমার যা হাল হয়েছে আপনারও তাই হতে চলেছে। পালান আপনি, আপনি আপনি পালান, পালান, আপনি পালান। কি হয়েছে আপনার? খুব বিপদ, খুব বিপদ। আপনাকে সব কিছু বোঝানোর মতো সময় নেই। আপনি বরং আমার সঙ্গে আসুন। আপনাকে কিছু দেখাবার আছে। নিজের চোখে সেসব দেখলে বিপদটা কি টের পাবেন আপনি। আসুন। মার্টিনা দরজার দিকে পা বাড়ালো। আমি হতবুদ্ধি হয়ে বসে রইলাম। মার্টিনা হরিশের সঙ্গেই থাকে, কিন্তু হরিশ ওকে ক্লোজড চ্যাপ্টার বলছিল কেন? এতক্ষণ এই বাড়িতে আছি, তবু ওর উপস্থিতি টের পাইনি কেন? এখন হঠাৎ সামনে এসে আমাকে কোন বিপদ থেকে সাবধান করছে সে? মার্টিনা দরজার কাছাকাছি পৌঁছে আমার দিকে মাথা ঘোরালো। আমি তখনও খাটের উপরেই বসে আছি। মার্টিনা হাতছানি দিয়ে আমাকে ডাকল। বুঝলাম সময় খুবই কম। মার্টিনা আমাকে কি দেখাতে চাইছে সেই বিষয়েও কৌতূহল হচ্ছে, তাই মন্ত্রমুগ্ধের মতো আমি তার পিছু পিছু চলতে লাগলাম। মার্টিনা চলেছে ল্যাবরেটরির দিকে। ঠেলা দিতেই দরজা খুলে গেল। ল্যাবরেটরির ভেতরে ঢুকল সে। আমিও তাকে অনুসরণ করলাম। মার্টিনার হাতে ধরা মোমবাতির কোমল আলোয় ল্যাবরেটরি আরো বেশি রহস্যময় লাগছে। মোমবাতির আলো থেকে থেকে কেঁপে উঠছে, ফলে ল্যাবরেটরির মধ্যে যন্ত্রপাতি, আসবাব, জ্যান্ত, মৃত ও ঘুমন্ত জীবজন্তুর ছায়াগুলো স্পন্দিত হয়ে একটা আধিভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। অনুভব করলাম বুকের মধ্যে টিপ টিপ শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে আমার। ভালুকের খাঁচা পেরিয়ে এগিয়ে চলেছে মার্টিনা। কিছুটা দূরে অন্য একটা দরজা দেখা যাচ্ছে। সেই দরজার সামনে মার্টিনা থামল। এই দরজাটা তালা চাবি দিয়ে বন্ধ। আগেও এই দরজাটা তালাবন্ধ অবস্থায় দেখেছিলাম। এই ঘরের মধ্যে হরিশ আমাকে নিয়ে যায়নি। দরজাটা খুলুন, ওই দেরাজে চাবি আছে।
দেরাজ খুলে টুকিটাকি কিছু জিনিসপত্রের মধ্যে একটা মরচে ধরা চাবি দেখতে পেলাম। তালাতেও মরচে ধরেছে। অনেক কসরত করে তালা খুলতে হলো। বোধহয় এই তালা বহুদিন খোলা হয়নি। তালা খুলে অতি সাবধানে দরজাটা ঠেললাম। ক্যাচ করে শব্দ তুলে দরজাটা হাট হয়ে খুলে গেল। চলুন, ঘরের ভেতরে চলুন। মার্টিনার নির্দেশ এলো আমার পেছন থেকে। আমি ঘরের ভেতরে এলাম। আমার পেছন পেছন মার্টিনাও ভেতরে এলো। ঘরটা খুবই ছোট। ঘরের মাঝখানে একটা লম্বা চ্যাপ্টা বাক্স। মার্টিনা বাক্সের ডালা খুলতে বলল। বাক্সের ডালা খুলতেই শিউরে উঠলাম। হাত পা যেন অবশ হয়ে এলো আতঙ্কে। বাক্সের মধ্যে একটা নরকঙ্কাল। কঙ্কালের গলায় একটা মুক্তোর মালা। সেই মালার লকেটটা আগেও দেখেছি মার্টিনার ছবিতে। আঁতকে উঠে কফিন থেকে কয়েক পা পিছিয়ে আসতেই কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হলাম। ঘুরে দেখি দৈত্যাকৃতি বপু নিয়ে দাঁড়িয়ে আছে ভিনসেন্ট। মোমবাতির আলো নয়, ল্যাবরেটরি থেকে আগত বৈদ্যুতিক আলোর ভগ্নাংশ কখন যে মোমবাতির আলোকে প্রতিস্থাপিত করেছে বুঝতেই পারিনি। মার্টিনাকেও আর দেখতে পেলাম না। ভিনসেন্টের বলিষ্ঠ হাতে বন্দী হয়ে গেলাম আমি। নিজেকে ছাড়াবার চেষ্টা করলাম প্রাণপণে, কিন্তু ভিনসেন্টের আসরিক শক্তির সঙ্গে পেরে উঠব কেন? ঠিক সেই সময় বাম হাতে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম। ইঞ্জেকশনের নিডল ফুটিয়ে দিয়েছে হরিশ। একটা অদ্ভুত হিংস্র হাসি খেলা করছে তার মুখ জুড়ে। ধীরে ধীরে আমার শরীর অবশ হয়ে যেতে লাগলো। চোখে নেমে এলো অন্ধকার। Man, wake up, man. Wake up, man. Wake up. কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে। Open your eyes, man. ঢেউয়ের পর ঢেউ যেমন ধেয়ে আসে, তেমনি নির্দেশের পর নির্দেশ এসে আছড়ে পড়ছে আমার ক্রমস্ফুটমান চেতনার সৈকতে। অতি কষ্টে চোখ খুললাম। চড়া আলো, সহ্য করতে পারলাম না। প্রতিবর্তক্রিয়াতেই বন্ধ হয়ে গেল চোখ। Your name, please. নাম বলতে গিয়ে দেখি জিভ নাড়াতে কষ্ট হচ্ছে। কোনো মতে আড়ষ্টভাবে নিজের নাম বললাম। অজানা একটা ভাষায় দুজন লোক কি যেন বলা বলি করতে লাগলো। কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তারা কারা। নীলু, আমার কথা শুনতে পাচ্ছিস? নীলু, তোর ঘুম ভেঙেছে। নীলু। আমি আবার চোখ খুললাম। উজ্জ্বল আলোতে ধীরে ধীরে আমার চোখ সয়ে এলো। দেখলাম হরিশ আমার মুখের উপর ঝুঁকে পড়েছে। ওর চোখে মুখে একটা প্রশান্তির ভাব। নীলু, তোকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তুই আমার খুব উপকার করেছিস। তুই আমার নিমন্ত্রণ গ্রহণ করেছিলি বলেই আমার ঘুম পাড়ানি ওষুধটা মানুষের ওপর প্রয়োগ করার সুযোগ পেয়েছিলাম। আমাকে পাগল ভেবে কেউ আমার ধারে কাছে ঘেঁষে না। তুই আমার ওপর বিশ্বাস রেখেছিলি নীলু। আমি তোর ওপর খুব কৃতজ্ঞ। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নিজেকে খুব দুর্বল মনে হলো। তুই টানা 2 বছর ঘুমিয়েছিস। বাইরে থেকে লিকুইড ফুড ইনজেক্ট করতে হয়নি। ব্রেন, হার্ট সবকিছুর গতি এতই মন্থর ছিল যে এনার্জি সাপ্লাইয়ের দরকারই পড়েনি। একদম পারফেক্ট হাইবারনেশন যাকে বলে। টানা 2 বছর তুই এইভাবেই কাটিয়েছিস। সাপ কিংবা ব্যাং যেভাবে শীত ঘুম দেয়, ঠিক সেই রকম ভাবে তোর শারীরবৃত্তীয় কার্যকলাপ চলেছে। আমার গবেষণা সফল নীলু। এবার আর কাউকে আত্মহত্যা করতে হবে না। কেউ যদি জীবনের ওপর আশা হারায়, তাহলে একটা ইঞ্জেকশনে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে। কষ্ট করে আর কাউকে মরতে হবে না, আবার বেঁচে থেকে কষ্টও পেতে হবে না। দারুণ একটা যুগান্তকারী আবিষ্কার নীলু, তাই না? কোনো উত্তর দিতে পারলাম না। বিশ্বাস করতে পারছিলাম না হরিশের কথাগুলো। টানা 2 বছর ঘুমিয়েছি আমি। বলে কি হরিশ?
তাই যদি হয় তাহলে হরিশ আমার জীবন থেকে 2 বছর কেড়ে নিয়েছে। আমার মা, বাবা, স্ত্রী, পুত্র সব কেমন আছে কে জানে। আমার অনুমতি ছাড়া আমার উপর বৈজ্ঞানিক পরীক্ষা করে হরিশ চরম অন্যায় করেছে। আমার বিশ্বাস ভঙ্গ করেছে। ওকে আর বন্ধু বলে ভাবার কোনো কারণ নেই। মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই অন্যায়ের শোধ আমি তুলবই। নীলু, এখন তোকে অজ্ঞান করব, বেশিক্ষণের জন্য নয়, 5-6 ঘন্টার জন্য। তোর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করে দেখব। এতদিন কিছু খাওয়া হয়নি, তাই এনার্জিরও ঘাটতি আছে। আশা করি কয়েকদিনের মধ্যেই তোকে ছুটি দিতে পারবো। মুক্তির আশায় আমার আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু তেমন অনুভূতি আমার হলো না। অকস্মাৎ চোখের সামনে বিদ্যুৎ চমকের মতো একটা ছবি উদ্ভাসিত হয়ে উঠল। একটা বাক্স, তার মধ্যে একটা নরকঙ্কাল, কঙ্কালের গলায় একটা মুক্তোর মালা, মালায় একটা লকেট। কঙ্কালটা যেন দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। কি বিভৎস! আমি আর্তনাদ করে উঠলাম। ওটা কার কঙ্কাল? হরিশ আমার মুখের উপর ইথার মাস্ক চেপে ধরে বলল, ওটা ক্লোজ চ্যাপ্টার, তবে ওর অবদানটাও ভুলবার নয়। আমার ওষুধে কিছু সমস্যা ছিল, তাই ও সহ্য করতে পারেনি, কিন্তু আমি ওকে ভুলিনি, নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি। শত হলেও সহধর্মিণী বলে কথা। ধীরে ধীরে হরিশের কথা অস্পষ্ট হতে লাগলো। বুঝলাম আমার চেতনা লুপ্ত হচ্ছে। পাখির ডাক শুনে ঘুম ভাঙল। শরীরে কোনো ব্যথা নেই, তবে মাথায় অত্যন্ত যন্ত্রণা হচ্ছে। চোখ খুললাম। ঘর অন্ধকার হলেও সেই অন্ধকার গাঢ় নয়। জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। আকাশের কালো রং ফিকে হয়ে গেছে। ভোর হতে আর বেশি দেরি নেই। উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম ল্যাবরেটরি থেকে আমাকে আবার গেস্ট রুমে স্থানান্তরিত করা হয়েছে। আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা কি শেষ? আমাকে কি এবার হরিশ বাড়ি ফিরতে দেবে, নাকি এখানেই বন্দি করে রাখবে? হরিশ বলেছিল আমাকে ছুটি দেবে, আমাকে মুক্তি দেবে এমন প্রতিশ্রুতি সে দেয়নি। তাহলে আমার করণীয় কি? হরিশের উপর আর বিশ্বাস করা চলে না। ও বদ্ধ উন্মাদ, খুনিও নিশ্চয়। ওর স্ত্রী মার্টিনা ওর অদ্ভুত গবেষণার বলি হয়েছে। আর কত লোক ওর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কে জানে। না, এর একটা বিহিত করা দরকার। উঠে দাঁড়ালাম। এখান থেকে পালাতে হবে, এই সুযোগ। কিন্তু পালাবো কোন পথে? ঝুল বারান্দায় এলাম। সেই আম গাছটা আর তার সেই ডালটা এখনো আছে। ডাল ধরে দোল খেয়ে গাছের কাণ্ডের কাছে পৌঁছে গেলাম। গাছ বেয়ে নেমে এলাম নিচে। মনে পড়ছে পুকুরের ধারে পাঁচিলের খানিকটা অংশ ভাঙা আছে। ভাঙা পাঁচিল টপকে অন্য পাশে লাফিয়ে পড়লাম। একটা ফসলের ক্ষেত, ক্ষেতের আল ধরে অন্তত মাইল খানেক হেঁটে এসে বড় রাস্তায় যখন পৌঁছালাম, তখন দিগন্ত রেখায় সূর্যের আভাস দেখা যায়। লোকজনও রাস্তায় নেমেছে। ধারে কাছে পুলিশ স্টেশন আছে তা জানতাম। লোক মুখে দিক নির্দেশ শুনে থানায় পৌঁছালাম। দারোগা বাবু টেবিলের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে হাই তুলছেন, আর এক পাশে এক কনস্টেবল বসে ধূমপান করছে। আমি জোর গলায় আওয়াজ ছাড়লাম, নমস্কার স্যার। আমাকে দেখে দারোগা বাবু টেবিল থেকে পা নামিয়ে উঠে বসলেন। হ্যাঁ বলুন, কি দরকার? আমি সমস্ত বৃত্তান্ত খুলে বললাম। দারোগা বাবু সব শুনে ফাইল লিখতে লিখতে বললেন, আচ্ছা, আপনি হরিশ বাবুর বাড়িতে কত তারিখে গিয়েছিলেন মনে পড়ছে? মনে আছে।
22শে জুন 2017। আমার উত্তর শুনে দারোগাবাবুর ভ্রু কুঁচকে গেল। লেখা থামিয়ে আমার দিকে নিষ্পলকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। তারপর উঠে দাঁড়িয়ে আমাকে বললেন, ঠিক আছে, আপনি একটু বসুন, আমি এখনই আসছি। দারোগাবাবু পাশের ঘরে গেলেন। খানিকক্ষণ পর ফিরে এসে বললেন, আপনি একটু জল খাবেন? তেষ্টা পাচ্ছিল। টেবিলে রাখা জল ভর্তি গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলেন তিনি। থানাতে এসে এতটা মানবিক ব্যবহার পাবো স্বপ্নেও ভাবিনি। ডায়েরি লেখা বন্ধ করে দারোগাবাবু আমাকে নানা প্রশ্ন করতে লাগলেন। আমার বাড়ি কোথায়, আমার পেশা কি, পরিবারে কে কে আছে, এইসব প্রশ্ন। তার পেশাগত বাধ্যবাধকতা। কিন্তু একটা সময় আমার মনে হলো দারোগাবাবু আমার সঙ্গে খোশ গল্প করছেন, ঠিক যেন টাইম পাস। ভদ্রলোক অমায়িক সন্দেহ নেই, কিন্তু তিনি এফআইআর লেখা বন্ধ করলেন কেন? এই প্রশ্নটা আমাকে বিব্রত করল। দারোগাবাবুর সঙ্গে কথা বলে কতক্ষণ কেটেছে বুঝতে পারিনি। হঠাৎ দেখি ঘরের মধ্যে দুজন সাদা পোশাকের লোক ঢুকল। দারোগাবাবুকে তারা ইশারায় কিছু জিজ্ঞেস করল। দারোগাবাবু আমার দিকে তর্জনী তুলে বললেন, হ্যাঁ, ইনি। কিছু বুঝে ওঠার আগেই লোক দুটো হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে শক্ত করে চেপে ধরে আমার মুখে চেপে ধরল একটা রুমাল। একটা মিষ্টি গন্ধ। আমার শরীর অবশ হয়ে যেতে লাগলো। জ্ঞান হারাবার আগে বুঝতে পারলাম লোক দুটো আমাকে থানার বাইরে দাঁড় করানো কালো রঙের গাড়িতে তুলে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। জ্ঞান ফেরার পর আবিষ্কার করলাম আমার একটা পা লোহার শেকল দিয়ে চৌকির সঙ্গে বাঁধা। পাশে দাঁড়িয়ে সাদা অ্যাপ্রন পরা এক ভদ্রলোক দারোগাবাবুকে কি যেন বলছে অত্যন্ত নিচু স্বরে। তার কিছু কিছু কথা কানে এলো। এই ব্যাপারটা রিয়ার নয়। অত্যধিক মানসিক চাপ কিংবা কোনো বিষয়ে অত্যধিক চিন্তাভাবনার ফলে অনেক সময় মস্তিষ্কে কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে। এরকম কেসে রোগী নানা রকমের স্বপ্ন দেখে। ঘুম ভাঙার পর সেই স্বপ্নগুলোকেই সত্যি বলে মনে করে। আর ইনি তো রাইটার, কল্পনা বিলাসী। চোখ চলে গেল দেয়ালে আটকানো ডিজিটাল ক্লকের দিকে। ক্লকের স্ক্রিনে তারিখের জায়গায় ফুটে উঠেছে 23/6/2017। অর্থাৎ আমি হরিশের বাড়ি গিয়েছিলাম গতকাল। অবশেষে রাইটার্স ব্লক কাটল। হরিশের বাড়ি যাওয়ার পর থেকে যা যা অভিজ্ঞতা লাভ করেছিলাম তার সবটাই একটা গল্প হয়ে উঠল। গল্পটা প্রকাশিত হওয়ার পর প্রশংসাও জুটল, মন্দ না। তবে গল্পের যে আরো কিছুটা বাকি আছে তা পরে বুঝেছিলাম। মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বেশ কয়েক মাস পর একদিন কুরিয়ারের মাধ্যমে একটা পার্সেল পেলাম। পার্সেলের মধ্যে ছিল একটা খবরের কাগজের কাটিং আর একটা চিঠি। হরিশের চিঠি। হরিশ লিখেছে, প্রিয় ভাজনেশু, যখন তুই এই চিঠি পাবি তখন আমি অনেক দূরে থাকব। চরম হতাশা নিয়ে দেশে ফিরেছিলাম। নতুন করে আবার শুরু করার চেষ্টা করেছিলাম, তবু কাজে মন বসাতে পারতাম না। নিঃসঙ্গতা আমাকে পেয়ে বসেছিল। মনে হতো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারলে হয়তো হারিয়ে যাওয়া জীবনের ছন্দটা ফিরে পাব। একদিন একটা বাংলা সংবাদপত্রে তোর আর্টিকেল পড়লাম। আর্টিকেলের নিচে তোর ইমেলটাও দেওয়া ছিল। পুরনো বন্ধুতা নতুন করে ঝালিয়ে নেওয়ার ইচ্ছে হলো। সেই কারণেই নেহাত ঝোঁকের বসেই আমার বাড়িতে তোকে আমন্ত্রণ করেছিলাম। কিন্তু আমার ভাগ্যই খারাপ। আমাকে তুই ভুল বুঝলি। আমার বিরুদ্ধে না জানি কেন পুলিশের কাছেও মিথ্যে অভিযোগ করলি তুই। আর পুলিশও আমাকে অযথা হয়রান করলো। তারপর মোটা টাকা ঘুষ আদায় করে রেহাই দিল। যাই হোক, তোকে একটা সংবাদ জানাই। আমার গবেষণাপত্র কে চুরি করেছিল অবশেষে জানতে পেরেছি। তবে সত্যিটা না জানলেই ভালো হতো। সেটা ক্লোজড চ্যাপ্টার। আসলে অযাচিত বিশ্বাসঘাতকতার হৃদয় ভেঙে দেয়।
এতদিনে বুঝেছি অর্থ, প্রতিপত্তি, খ্যাতি কোনোটাই জীবনের চূড়ান্ত চাহিদা পূরণ করতে পারে না। আমরা আসলে মরীচিকার পিছনে ছুটছি। মানুষে মানুষে যে বিশ্বাসের বন্ধন হওয়া উচিত আমরা তা গড়ে তুলছি না, কিংবা যদি তেমন কোনো বন্ধন তৈরিও হয় আমরা ঠুনকো স্বার্থের তাড়নায় সেই বন্ধনকে ছিন্ন করছি এক লহমায়। জীবনের একমাত্র আরাধ্য হওয়া উচিত শান্তি, কিন্তু আমরা কি তা অর্জন করতে পারছি? না। প্রথাগত ইঁদুর দৌড় শেষে পড়ে থাকছে ভগ্ন স্বপ্ন, ভগ্ন শরীর, ভগ্ন মন, ভগ্ন সম্পর্ক, ভগ্ন মূল্যবোধ। অনেক পথ চলেছি, এবার দুদণ্ড জিরোবো। ভিনসেন্টকে ছুটি দিয়েছি, সে দেশে ফিরে গেছে। আমিও নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ব। হিমালয় আমাকে টানছে, সেখানকার নির্জনতা, স্তব্ধতা আমাকে হয়তো শান্তি দেবে। বরফে ঢাকা কোনো গুহার অনন্ত শয্যায় ঘুমিয়ে পড়ব। আমার পাশে রাখা থাকবে আমার গবেষণাপত্র আর আমার আবিষ্কৃত শীত ঘুমের ওষুধ। প্রকৃতি আমার শরীর অবিকৃত রাখবে। বহু বছর পর যদি কোনো পর্যটক আমার মৃতদেহ খুঁজে পায়, তাহলে আমি আবার বেঁচে উঠব আমার আবিষ্কারের মাধ্যমেই, ইতিহাস হিসেবে। বিদায় বন্ধু, ভালো থাকিস। ইতি, তোর ব্যর্থ গবেষক বন্ধু হরিশ বর্মন। চিঠি পড়া শেষ করে খবরের কাগজের কাটিংটা খুললাম। বেশি পুরনো খবরের কাগজ নয়, প্রকাশের তারিখটা দেখা যাচ্ছে। আমি যখন হাসপাতালে ছিলাম তখনই কাগজটা প্রকাশিত হয়েছিল। খবরের কাগজের কাটিংয়ে লেখা আছে, এক জার্মান মহিলার গবেষণাপত্র বিজ্ঞানী মহলে বিশেষ আগ্রহের সঞ্চার করেছে। এই গবেষণাপত্র অনুসারে এমন এক ওষুধ তৈরি করা সম্ভব যা খেলে মানুষের আর ঘুমের প্রয়োজন পড়বে না। বৈজ্ঞানিকের ছবিও রয়েছে সেই কাটিংয়ে। বৈজ্ঞানিকের গলায় একটা মুক্তোর হার, হার থেকে ঝুলছে একটা লকেট। এই লকেট আমার চেনা। বিস্ময়ে বিহ্বল হয়ে পড়লাম। মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো দুটো শব্দ, ক্লোজড চ্যাপ্টার। অরণ্যের প্রাচীন প্রবাদ বলে, দীর্ঘদিনের বন্ধুকে আমরা হয়তো অবিশ্বাস করতে পারি, কিন্তু মাঝরাতে হঠাৎ ঘরে ঢুকে আসা বন্ধুর বউকে কিছুতেই অবিশ্বাস করা যায় না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ, দেবদত্ত, সায়ন এবং সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে, তাই বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। শুনছিলেন প্রবীর মজুমদারের কাহিনী রাইটার্স ব্লক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।